যে সময়টার কথা বলছি সেটা ছিল 1959 সালের ঘটনা। 1959 সালের ফেব্রুয়ারিতে নর্থ উরাল পর্বতমালায় 9 জন সোভিয়েত পর্যটক নিখোঁজ হয়ে যায়। এর ঠিক 2 সপ্তাহ পর তাদের মৃতদেহগুলো মাউন্ট ইটেনের পাদদেশে খুঁজে পাওয়া যায়, কিন্তু লোকগুলোকে প্রচণ্ডভাবে বিকৃত করা হয়েছিল, যেটাকে কোনোভাবেই সাধারণ মৃত্যু বলে মনে করার কোনো কারণই নেই। সেই সত্যিকারের ঘটনার পর স্থানীয় মানসী অধিবাসীরা সেই চূড়ার নাম দেন খেলাত খেয়াসল, যার অনুবাদ করলে বাংলা অর্থটা দাঁড়ায় মৃত্যুগিরি বা মৃতদের পর্বত। সেই 9 জন হাইকারের লিডার ছিলেন আইগর দিয়াতলভ নামে একজন পর্বতারোহী, এবং তার নাম অনুসারে সেই স্থানটার নামকরণ করা হয় দিয়াতলভ পাস, যেটাকে আবার অনেকে ডেভিলস পাস নামেও ডাকে। সেই প্রচণ্ড রহস্যময় ঘটনা নিয়ে 2013 সালে তৈরি হয়েছিল ডেভিলস পাস নামে একটা রোমহর্ষক মুভি। এই মুভিতে খোলাসা করা হয়েছিল সেই 9 জন পর্বতারোহীর রহস্যজনক মৃত্যুর সত্যিকারের ঘটনা। তো অবশ্যই আমি অন্তত মনে করি এই মুভিটার এক্সপ্লেইন আপনাদের অবশ্যই দেখা উচিত। 1959 সালের সেই ঘটনার পর হলি নামের এক আমেরিকান স্টুডেন্ট এই স্থানটার প্রতি অনেক ইন্টারেস্টেড ফিল করতে শুরু করেছিল, বা বলা যায় সে এই ঘটনাটা জানার পর থেকে এখানে এক্সপ্লোর করার একটা সুপ্ত ইচ্ছা পোষণ করছিল। সে অনেকদিন ধরেই এই দিয়াতলভ পাসের ঘটনাটা কিভাবে ঘটেছিল সেটার বিষয়ে নানা রকম গবেষণা করছিলেন। তাই একদিন সে তার কিছু সহপাঠী নিয়ে একটা নতুন দল গঠন করেন এবং তারপর সেই রহস্যময় স্থানে যাওয়ার সিদ্ধান্ত নেন হলি। গবেষণার পাশাপাশি তার এমন কৌতূহলের পেছনে আরেকটা কারণ ছিল একটা সিনেমা। সেই সিনেমায় দেখানো হয়েছিল কয়েকজন আমেরিকান বিজ্ঞানী দিয়াতলভ পাসের রহস্য সমাধানের চেষ্টা করছে, কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হয়নি। আসলে হোলির মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, আগের দলটা না পারলেও সে অন্তত পারবে। তবে হোলির এই উদ্দীপনাকে জাগিয়ে তুলেছিল তার এক অধ্যাপক। তিনি তাকে কেসটা নিয়ে ঘাটাঘাটি করতে বলেছিলেন বেশি বেশি করে, কারণ সে যুক্তি দেখিয়েছিল এতে হোলির ফাইনাল ইয়ারের প্রজেক্টের মার্কসটা অনেক বৃদ্ধি পাবে। তো মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পর হোলি জেসন নামে তার এক বন্ধুকে এই প্রজেক্টের বিষয়টা জানায়। জেসন ছিল একজন ডিরেক্টর। হোলির প্রস্তাবে এই প্রজেক্টে জেসন তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। হোলি সরকারের কাছে প্রজেক্ট চালানোর জন্য কিছু সহযোগিতাও চান, এবং দেখা যায় সরকারের তরফ থেকে তাকে কিছু ফান্ডিংয়ের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এরপর একদিন হোলি জানতে পারে সোভিয়েত সাংবাদিক ইয়োরভয়ের একটা উপন্যাসে এই ঘটনাটা প্রথমবারের মতো সাধারণ মানুষ জানতে পেরেছিল। কিন্তু উপন্যাসটা রিলিজ হওয়ার পর একটা অ্যাক্সিডেন্টে মারা যান লেখক। ফলে তখন অনেকেই ধারণা করেছিলেন, এবং এই ঘটনাটা শুনে জেসনেরও মনে হয় ডেভিলস পাসের সেই ঘটনাটা প্রকাশ করার কারণেই হয়তো লেখককে কোনোভাবে অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে খুন করা হয়েছিল। হতে পারে এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যেগুলো সাধারণত জনগণের কাছ থেকে লুকিয়ে রাখার একটা চেষ্টা করা হচ্ছে। যদিও বর্তমান সময়ের মানুষ সেই সময়ের ঘটনাগুলো সম্পর্কে ধীরে ধীরে জানতে শুরু করেছিল, কিন্তু আসলে সেখানে কি ঘটছিল এখনও সেটা রহস্যই রয়ে গেছে। তবে একদম সাধারণ একটা ব্যাখ্যা দাঁড় করালে হাইপোথার্মিক ডিমনেশিয়ার কথাটা মানুষের মাথায় আসে। তবে এর বিপক্ষে একটা দারুণ যুক্তি আছে, সেটা হচ্ছে হাইপোথার্মিক ডিমনেশিয়া তখনই ঘটে যখন কেউ বরফের সংস্পর্শে আসে। কিন্তু যতটুকু জানা যায় ইতিহাস থেকে, সেই 9 জন অভিজ্ঞ পর্যটক খুবই উপযুক্ত পোশাক পরে সেখানে গিয়েছিলেন। তাই এই ধারণাটা আপাতত বাদ দেওয়া যায়। তবে আর একটা ব্যাখ্যা হতে পারে তুষারধস। কিন্তু সেই 9 জন যদি তুষারধসের শব্দ শুনেই থাকে, তবে কেন তারা ক্যাম্পের কাছে 3 ঘন্টা জুতা ছাড়া বসেছিল? এই প্রশ্নের আবার অনেকগুলো উত্তরও রয়েছে, এবং এটা রাশিয়ান আর্মির অনেক গোপনীয় বিষয়ের সাথে জড়িত। তো এমনও হতে পারে হয়তো সেখানে কোনো গোপন পরীক্ষা চলছিল, এবং এই সত্য কখনো তারা বহির্বিশ্বকে জানাতেই চায়নি। তো এখন একটা প্রশ্ন হলো, আদতে কি হয়েছিল সেখানে? সেটা কিন্তু জানা সম্ভব হয়নি। আর এটা জানার একমাত্র উপায় হলো সেই জায়গাটাতে যাওয়া এবং পুরো বিষয়টাকে নিজ চোখে দেখে সেটার রহস্য উদ্ঘাটন করা। তো হোলি তার এই অভিযানের জন্য জ্যাসন ছাড়াও সাউন্ড ইঞ্জিনিয়ার ডেনিস, ক্লাইম্বার অ্যান্ডি এবং তার বন্ধু হেয়ারকেও তার দলের সাথে যুক্ত করে নিয়েছিলেন। অ্যান্ডি ছিল উত্তর পশ্চিম পাথফাইন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি। তার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো পর্বত চড়ে আরোহণ করার অভিজ্ঞতা ইতিমধ্যেই হয়ে গিয়েছিল। তার বেস্ট ফ্রেন্ড ছিল হেয়ার, এবং সেও গত 1 বছর ধরে হিমালয় পর্বত চষে বেরিয়েছিলেন। তাই এটা বলাই যায় হোলি তার সাথে যে 5 জন অভিজ্ঞ পর্বতারোহী নিয়েছিলেন এবং তাদের দিয়ে খুব সুন্দর একটা দল তৈরি করতে পেরেছিলেন।
তো দলটি গঠন করার পর তারা শেষ পর্যন্ত যাত্রার প্রস্তুতি নিতে শুরু করে। তাদের প্ল্যান ছিল যাত্রার প্রথম ধাপে তারা ওরেগন থেকে চুবিন নামক একটা জায়গায় ফ্লাইটে করে পৌঁছাবে। এরপর সেখান থেকে দলটি মৃতদের পর্বত মানে দিয়াতলব পাসে যাওয়ার জন্য রওনা হবে। তো দেখা যায় প্রয়োজনীয় খাবার সাথে নিয়ে তারা একদিন যাত্রা শুরু করেছে। তবে যাত্রার পথে এরা মাঝে মাঝে মানচিত্রগুলো গভীরভাবে অধ্যয়ন করত। যেহেতু এই উরাল পর্বতমালা তাদের কাছে খুবই নতুন একটা পর্বত শ্রেণী ছিল, তাই এই পর্বতে কিভাবে সহজে ওঠা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ তারা আগেই নিয়ে রেখেছিল। কিন্তু 25শে জানুয়ারি মানে প্রায় যাত্রা শুরুর 1 মাসের কিছু বেশি দিন পর হোলিসহ এই 5 জনের দলটার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। আমেরিকান টিভি চ্যানেলগুলোতে এই 5 জন ওরেগন শিক্ষার্থীর উরাল পর্বতে নিখোঁজ হওয়ার রিপোর্ট ব্রেকিং নিউজ আকারে প্রচার করতে শুরু করে। আর বলাই বাহুল্য মুহূর্তের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে যায় এটা। উদ্ধারকারী একটা দল গঠন করা হয় এবং তারা তাদেরকে দ্রুত খুঁজতে বেরিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা জেসনদের কিছু জিনিসপত্র যেমন টেন্ট, ব্যাকপ্যাক এবং অন্যান্য আরও কিছু সরঞ্জাম খুঁজে পায়। এক রাশিয়ান টিভি চ্যানেলে অদ্ভুতভাবে নিখোঁজ হওয়ার বিষয়টাকেও ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হচ্ছিল। ওদিকে বিশেষজ্ঞরাও নিখোঁজের কারণগুলো নিয়ে নানা রকমের থিওরি বের করতেও শুরু করেছিলেন। নিজেদের মতো করে ব্যাখ্যা তৈরি করছিল তারা। শীতকালে ডেভিলস পাস এলাকার তাপমাত্রা -50 ডিগ্রিতে নেমে আসে এবং বাতাসের গতিবেগও থাকে প্রচণ্ড তীব্র। প্রতিনিয়ত এটা পরিবর্তিত হতেই থাকে। আর এর মানে হলো যদি একজন ব্যক্তি বাতাসের বিপরীতে হাঁটে এবং মনে করে সে সোজা হাঁটছে তাহলে সে ভুল, কারণ সে আসলে বৃত্তাকার পথেই হাঁটতে থাকবে। মানে এরকমই আর কি ব্যাপারটা। তাই এরকম একটা পরিস্থিতিতে কোনোভাবেই একজন মানুষকে টিকে থাকা সম্ভব নয়। এসব ছাড়াও আবার অনেকে এমনও ধারণা করে এখানে পৃথিবীর বাইরে থেকে অজ্ঞাত জিনিসের আনাগোনা রয়েছে। ডেভিলস পাসের আদিবাসী সম্প্রদায়ের নাম ছিল মানচি, আমরা কিন্তু আগেই জেনেছি। তো সেই সম্প্রদায়ের কেউ কেউ বলতে শুরু করেছিল আইগর দিয়াতলবের টিম যে সময়টাতে নিখোঁজ হয়েছিল সেই সময় পর্বতের উপর থেকে তারা অদ্ভুত কিছু গর্জন এবং অগ্নিশিখার বলয় দেখতে পেয়েছিলেন। তারা নাকি এই স্থানটাকে প্যারালাল ইউনিভার্সের সাথে কানেক্টেড একটা পোর্টালও মনে করে থাকে। তবে যাই হোক, হোলিদের চিন্তা ছিল কিন্তু বিখ্যাত দিয়াতলব অভিযানের রহস্য উন্মোচন করা। কিন্তু সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছিল তাদের নিখোঁজ হওয়ার বিষয়টা যেন পুনরাবৃত্তি হয়েছে অনেকটা টাইম লুপের মতো। তো হোলিদের যে উদ্ধারকারী দলটা খুঁজতে বেরিয়েছিল সেই টেন্ট, ব্যাকপ্যাকের সাথে একটা ক্যামেরাও খুঁজে পায়। সেই ক্যামেরায় হোলিদের যাত্রা শুরু থেকে এ পর্যন্ত সব কিছুই রেকর্ড করা ছিল। হোলির সেই রেকর্ড থেকে আমরা জানতে পারবো কি ঘটেছিল সেই 5 জনের সাথে। যাত্রার শুরুতে হোলিদের খুবই প্রাণবন্ত এবং হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তারা ট্রেনে করে ওরাল পর্বতের দিকে প্রথমে যাত্রা করে। আনন্দময় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা এবং দিয়াতলব পাসের রহস্যটা উদ্ঘাটন করতে পারলে বিশ্বব্যাপী তাদের খ্যাতি ছড়িয়ে পড়বে। এই আশায় তারা পুরো জার্নিটা ক্যামেরাবন্দি করছিল। দীর্ঘ যাত্রা শেষে এই 5 জনের দলটা একদিন অ্যাভেল নামের এক শহরে এসে পৌঁছায়, যেখানে তারা দিয়াতলব অভিযানের একমাত্র জীবিত সদস্যের সাথে দেখা করে এবং তার সাক্ষাৎকার নেয়ার পরিকল্পনা করেছিল। ওরা জানতে পেরেছিল এই লোকটা অসুস্থ হয়ে পড়ায় সেদিন দিয়াতলব অভিযানটা ছেড়ে দেন, কিন্তু সে বর্তমানে মানসিকভাবে অসুস্থ, তাই তাকে পাগলা গারদে রাখা হয়েছিল। এই দলটি যখন গারদের ডাক্তারদের কাছে তাদের সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছেটার কথা জানায় তখন তাদেরকে নিষেধ করে দেওয়া হয়। তাই ব্যর্থ হয়ে বেরিয়ে আসার সময় সেই লোকটাকে ওরা জানালা দিয়ে দেখতে পায়। আর এ সময় সেই লোকটাও ওদের উদ্দেশ্যে একটা নোট লিখে তাদেরকে সতর্ক করে দেয় এবং সাথে এটাও বলে এখান থেকে চলে যাও। বিষয়টা কিন্তু বেশ অদ্ভুত। আমার কাছে যেমন লেগেছে ওদের কাছেও লেগেছিল, কিন্তু এই লোকটা কি বোঝাতে চাইছিল সে বিষয়ের প্রতি ওরা তেমন কোনো গুরুত্ব দেয় না। সেদিন বিকেলে জেসন, হোলি সহ তাদের 5 জনের দলটা সেখানকার স্থানীয় একটা বাড়ি চলে আসে। সেই বাড়ি জেসনদের সার্গেই নামে এক লোকের সাথে দেখা হয়। তার সাথে আলাপকালে সে দিয়াতলব পাসের সেই ঘটনার বিষয়ে তার এক আন্টির ইনভলভমেন্টের কথা তাদের জানায়। আর এটা জানতে পেরে ওরা লোকটাকে অনুরোধ করে সেই মহিলার সাথে যেন তাদের একবার দেখা করার ব্যবস্থা করে দেয় সে। তাদের কথায় সাড়া দিয়ে সার্গেই ওদেরকে বিসা নামের একটা গ্রামের ভেতরে নিয়ে আসে। এটা ছিল মূলত সেই স্থান যেখান থেকে উরাল পর্বতমালার ওঠার কাজ শুরু হতো। তো সার্গেই আন্টির সাথে দেখা করার পর দলটা জানতে পারে এই মহিলা ছিল একজন ইংলিশ টিচার। 1959 সালের দিয়াতলব গ্রুপের অনুসন্ধানী টিমের সাথে তিনি যুক্ত ছিলেন। সেই মহিলা তাদের জানায় 1959 সালে 9 জন নয় বরং 11 জনের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল
এবং অজ্ঞাত দুজনের লাশ যখন খুঁজে পাওয়া যায় তখন সেগুলো দেখতে ছিল প্রচণ্ড অদ্ভুত, বাকিদের থেকে একদম ভিন্ন রকমের। কিন্তু এই বিশেষ কথাটা কোনো রিপোর্টেই উল্লেখ করা হয়নি। মহিলা আরও বলেন, ওই দুইটা অজ্ঞাত লাশ অজানা কোনো এক যন্ত্রের পাশে পাওয়া গিয়েছিল। ইন্টারভিউ শেষ করে জেসনরা এরপর পায়ে হেঁটে যাত্রা শুরু করে। পাহাড়ে ওঠার কিছুক্ষণ পর রাত নেমে আসলে ওরা একটা জায়গায় বিরতি নেয় এবং সেখানে রাতটা কাটানোর জন্য ক্যাম্প স্থাপন করে। ততক্ষণে সেখানকার আবহাওয়া বদলাতে শুরু করেছিল এবং আকাশে নানা রঙের খেলা চলছিল। আসলে এই দৃশ্য পর্বতারোহীদের কাছে খুব একটা নতুন কিছু নয়, তাই এসব নিয়ে মাথা না ঘামিয়ে সেদিন খুব দ্রুতই ওরা তাঁবুর মধ্যে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওরা লক্ষ্য করে তাদের ক্যাম্পের চারপাশে অসংখ্য পায়ের ছাপ দেখা যাচ্ছে। এই ছাপগুলো ছিল প্রচণ্ড রকমের বড় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই ছাপগুলোর শুরু কিংবা শেষ নেই, যেন কেউ উড়ে এখানে এসেছে আবার উড়াল দিয়ে চলে গিয়েছে। এত কিছু ঘটার পর জেসনরা কিন্তু থেমে থাকে না। মনের দুশ্চিন্তা নিয়েই তারা তাদের ডকুমেন্টারি কাজ চলমান রাখে। সেদিন আরও কিছুক্ষণ চলার পরে ওরা একটা পরিত্যক্ত আবহাওয়া স্টেশন খুঁজে পায়, যার চারপাশে একই রকমের পায়ের ছাপ তারা দেখতে পায়। আর ঠিক এই টাইপের ছাপগুলোই ওরা সকালে তাদের তাঁবুর বাইরে দেখতে পেয়েছিল। সেই স্টেশন বুথে মানুষের একটা কাটা জিহ্বা পড়ে থাকতে দেখে। আর এরকম একটা জিনিস দেখে ডেনিস ভয়ে একদম আঁতকে ওঠে। সে বারবার হোলিকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু এবার জেসন তাকে শান্ত করে এবং বুঝিয়ে বলে এখানে অনেক পশু পাখিরা যাওয়া আসা করে। তাছাড়া অতি তীব্র বাতাসের বেগের কারণে পাহাড়ের সাথে ধাক্কা লেগে অনেকেই মারা যায় এখানে, এমনকি মানুষরাও পাগলের মতো আচরণ করে। হয়তো সেভাবেই কোনো একজন মানুষের এই জিহ্বাটা কেটে এখানে পড়ে গিয়েছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। জেসনের কথায় কিছুটা আশ্বস্ত হওয়ার পর ওরা একটা জায়গায় গিয়ে বসে। এরপর দেখা যায় হোলি আর জেসন গল্পে মেতে উঠেছে। হোলি তার এখানে আসার বিষয়ে কিছু কথাবার্তা বলছিল জেসনকে। আসলে সে ছোটবেলা থেকেই এরকম বরফে মোড়া পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে চাইতো এবং যখন সে দিয়াতলব পাসের রহস্য সম্পর্কে জানতে পারল তখন সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। হোলির এই কথাবার্তাগুলো ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল এবং সবথেকে হাইলাইট পয়েন্টটা হচ্ছে এই ভিডিওটা যখন রেকর্ড করা হচ্ছিল তখন তাদের পেছনে অনেক দূরে দুটো অজ্ঞাত অবয়বকে ক্যাপচার করা হয়। খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় সেই দুজন খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাচ্ছিল। এরা কারা ছিল সেটা সম্পর্কে কিন্তু আজও অবধি জানা যায়নি। এরপর তারা আরও এগিয়ে যেতে শুরু করে এবং একসময় সেই কুখ্যাত দিয়াতলব পাসে গিয়ে পৌঁছায়। এখানেই সেই 9 জন ক্যাম্প স্থাপন করেছিল এবং রাতের খাবার খেয়ে সেদিন ঘুমিয়েও পড়েছিল। কিন্তু যতটুকু জানা যায় সেদিন রাত 9টা থেকে 11টার মধ্যে অজানা কোনো এক অপরিসীম শক্তির কারণে সেই 9 জনকে তাঁবু থেকে বেরিয়ে যেতে হয়। এমনকি দিয়াতলবের দল হুড়োহুড়ি করে তাঁবুগুলো ছিঁড়ে সেখান থেকে বের হয়ে গিয়েছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে তখনকার তাপমাত্রা ছিল -28 ডিগ্রি। আর রহস্যটা এখানেই, কেন এত ঠান্ডার মধ্যে তারা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তো দেখা যায় এরপরে যেখানে যেখানে সেই 9 জনের লাশ পাওয়া গিয়েছিল সেই স্থানগুলোতে হোলি লাল রং করে মার্ক করে দিচ্ছে। দিয়াতলবের গ্রুপের প্রথমে যার লাশটা উদ্ধার করা হয় তার নাম ছিল রোস্তম, আর দ্বিতীয় লাশটা ছিল আইগর দিয়াতলবের নিজের, মানে সেই 9 জনের লিডারের। তাদের ক্যাম্পের সব থেকে কাছাকাছি যিনি অবস্থান করছিলেন তার নাম ছিল জিনাইডা, এবং তার বডির আলামত দিকে বুঝে গিয়েছিল তখন সেই একমাত্র ব্যক্তি যে কিনা তার শিকারকে প্রতিরোধ করা ট্রাই করছিল, কারণ তার জিহ্বা এবং মুখের ভিতরের অংশ একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এছাড়া বাকিরা হাইপোথার্মিয়াতে মারা গেলেও রুস্তম এবং নিকোলাইয়ের মাথার খুলিতে সিরিয়াস কিছু ইনজুরিও লক্ষ্য করা গিয়েছিল। তাছাড়া লিনোড এবং আলেকজান্ডার নামে দুজনের মেরুদণ্ড ছিল ভাঙা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বহিরাগত কোনো প্রাণী বা কারোর অ্যাটাক সম্পর্কে সেই তদন্ত রিপোর্টে কিন্তু কোনো কিছুই উল্লেখ করা হয়নি। অর্থাৎ অদৃশ্যভাবেই এদের খুলি এবং মেরুদণ্ডগুলো ভেঙে দেওয়া হয়েছিল। এটা কি আদৌ সম্ভব? বা যদি কেউ সরাসরি এসে এটা করেও থাকে তাহলে সে কোনো একটা ক্লু রেখে যায়নি। এছাড়া আলেকজান্ডারের শরীর থেকে অনেক বেশির পরিমাণে রেডিয়েশনও বের হচ্ছিল। আর এই বিষয়গুলোই খুব অদ্ভুত একটা ঘটনা তৈরি করে। তো একদিকে হোলি এসব স্থানগুলো মার্কিং করে তার রিসার্চের কাজ শুরু করে, অন্যদিকে অ্যান্ডি দেখতে পায় তারা 22 কিলোমিটার পথ মাত্র একদিনেই পাড়ি দিয়ে ফেলেছে, যেটা সাধারণত এরকম দুর্গম এলাকায় একেবারেই অসম্ভব। কিন্তু কিভাবে হলো সেটা তাও ওরা বলতে পারছে না। আবার তাদের ঘড়ি, কম্পাস, এমনকি সেই জিপিএস ট্র্যাকারগুলো অচল হয়ে পড়েছে।
কয়েকজন হোলিকে তো এমনও বলে আমাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু হোলি এখানে আরেকটু রিসার্চ করার জন্য সবাইকে থাকতে বলে। সেদিন রাতে হোলি এবং জ্যাসন আরও উচ্চতায় উঠতে শুরু করে, কিন্তু সেখানকার রেডিয়েশন অনেক হাই দেখাচ্ছিল, তবে সেটা বিপজ্জনক পর্যায়ে ছিল না। এই বিষয়টা লক্ষ্য করার পর একটু দূরে যেতেই হোলি একটা গুপ্ত লোহার দরজা খুঁজে পায়। আর এটা দেখে জেসন বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এটা রাশিয়ানদের কোনো সিক্রেট চেম্বার হতে পারে, আর সে কারণেই আমরা এটা খুলতে পারবো না। কিন্তু দেখা যায় সেই দরজাটা খোলাই ছিল, জাস্ট বরফে একটু জমে গিয়েছিল। ফলে বিষয়টা দেখে জেসন এবার তার বাকি টিম মেম্বারদেরকে এটা জানাতে চায়, কিন্তু হোলি তাকে বলে তাদের এই বিষয়ে এখন কিছু জানানোর দরকার নেই, এমনিতেই ওরা ভয়ে আছে। এরপর দেখানো হয় হোলি এবং জেসন আবার ক্যাম্পে ফিরে এসেছে এবং খাবার দাবার খেয়ে তারা রাত্রে ঘুমিয়ে পড়ে। ভোর 6টার সময় হঠাৎ সকলের চোখ চড়ক গাছ হয়ে ওঠে, কারণ খুব দ্রুত গতির বরফ ধস শুরু হয়েছিল। আর এই বরফের নিচে চাপা পড়ে ডেনিজ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। অ্যান্ডিও গুরুতরভাবে জখম হয়, আর তাদের তাঁবু আর প্রয়োজনীয় জিনিসগুলো বরফের ঝাপটায় একদম পিষে নিয়ে যায়। তারা তিনজন কোনো রকমে হামাগুড়ি দিয়ে এই ভয়াল বরফ ধস থেকে সার্ভাইভ করতে সুযোগ পায়। এরপর অ্যান্ডিকে তাৎক্ষণিকভাবে ফার্স্ট এইড ট্রিটমেন্টও দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর একটা খোলা জায়গায় বসে রেস্কিউ টিমের সাথে যোগাযোগও করার চেষ্টা করে ওরা, কিন্তু সেই জায়গার তাপমাত্রা ধীরে ধীরে আরও নামতে শুরু করেছিল। তাই হোলি গত রাতের সেই বাংকারের কথা এবার তাদেরকে বাধ্য হয়ে জানায়। তার কথা শুনে হেয়ার বলে তাহলে চলো, আমাদের চিন্তা কি, সেখানে আশ্রয় নেই। বাংকারের ভেতরটা অবশ্যই একটু উষ্ণ থাকতে পারে। তার কথা বলার মধ্যেই হোলি তার সিগন্যাল গান দিয়ে সাহায্যের জন্য আকাশের দিকে বার্তা পাঠায়। এর কিছুক্ষণ পরে দেখা যায় দুজন ব্যক্তি তাদের দিকে আসছে। এই দুজন ব্যক্তিকে ওরা চেনে না, আসলে এরা মূলত ওই সিগন্যালটা দেখেই তাদের দিকে আসছিল। কিন্তু অ্যান্ডির কেন জানি সন্দেহ হতে থাকে। এর কারণ হচ্ছে সেই দুজনের কাছে কোনো ব্যাকপ্যাক ছিল না। এছাড়া এত দ্রুত তারা এখানে চলে এসেছে যেটা একেবারেই সম্ভব নয়। তাই সে বাকিদের বলে তোমরা আমাকে একা এখানে রেখে চলে যাও, আমি ওদের সাথে ব্যাপারটা মিটমাট করছি। যদি সব কিছু ভালো হয়ে থাকে তাহলে তোমাদেরকে ডাকবো। কিন্তু ওদের কথাবার্তা শেষ হওয়ার আগেই সেই দুজন ওদের দিকে গুলি ছুটতে শুরু করে দেয়। আর অ্যান্ডি কোনো রকমে সেই দুজনকে আটকে রাখতে আপ্রাণ চেষ্টা করে যায়। আর এদিকে হোলি, জেসন এবং হেয়ার্ড একসময় সেই বাংকারে গিয়ে পৌঁছায়। দরজাটা ভেতর থেকে আরও অনেক শক্ত করে আটকে দিয়ে বাংকারের লাইটগুলো জ্বালিয়ে দেয় তিনজন। ভেতরে ঢুকেই একটা বিশাল বড় টানেল দেখতে পায় ওরা, এবং সেখানে একটা বড় ল্যাবও আবিষ্কার করে। সেই ল্যাবের মধ্যে অনেক ক্লাসিফাইড ডকুমেন্টস এবং মেশিনপত্র দেখতে পায় হলি। এছাড়া অনেক সোলজারদের ফুল ইনফরমেশন সহ অনেকগুলো সিভি খুঁজে পায়। অবশেষে এমন একটা এক্সপেরিমেন্টের ডকুমেন্ট ওরা খুঁজে পায় যেটা 1949 সালের সেই সময়ে লোকমুখে অনেক শোনা যেত। এই এক্সপেরিমেন্টের নাম ছিল টেলিপোর্টেশন। মানে যদি বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করা যায় তো বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 সালের দিকে আমেরিকা এই পরীক্ষা প্রথমবারের মতো চালিয়েছিল, যেটাকে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নামেও অভিহিত করা হয়। তো অন্যদিকে দেখা যায় হেয়ার অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, তাই হোলি এবং জেসন তাকে একটা জায়গায় বসিয়ে রেখে পুরো বাংকারটা ঘুরে দেখতে শুরু করে। জেসনরা ঘুরতে ঘুরতে একটা কক্ষে অনেকগুলো মৃত সৈনিকের ডেড বডি খুঁজে পায়। এদের দেখে মনে হচ্ছিল খুব রিসেন্টলি এদের মৃত্যু হয়েছে, এমনকি একজনের জিহ্বাও ছিল না। মানে ওই যে তারা আবহাওয়া স্টেশনের সামনে একটা জিহ্বা পড়ে থাকতে দেখেছিল, সেটা হয়তোবা এই সৈনিকেরই হবে। এছাড়াও সেখানে অনেকগুলো পুরনো বডি ছিল, মানে কঙ্কাল ছিল আর কি। তাই ওরা দুজন ধারণা করে হতে পারে এগুলো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। যাই হোক, এরপর আরেকটা রুমে ঢোকার সময় হঠাৎ করে থেমে যায় হোলি। তার মনে হতে থাকে কেউ ওদেরকে যেন ফলো করছে পেছন থেকে। ফলে মনে একটু দ্বিধা নিয়েই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভালোভাবে জায়গাটা পর্যবেক্ষণ করতে শুরু করে হোলি এবং জেসন। আর একসময় ওরা দেখতে পায় সেখানে একটা ক্যামেরা পড়ে আছে, এবং আশ্চর্যের বিষয়টা হচ্ছে এই ক্যামেরা এক্স্যাক্টলি তাদের ক্যামেরার মতোই, এবং এই ক্যামেরাতে সেই সব ফুটেজগুলোই ছিল যেগুলো জেসনরা এতদিন ধরে রেকর্ড করছিল। ঠিক সেই সময় জেসনের হঠাৎ মনে পড়ে সেই ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের কথা। সে হোলিকে এবার বলে আমরা বোধহয় টেলিপোর্টেশনের মধ্যে ভেসে গিয়েছি। ওই সময়ে একের পর এক অদ্ভুত সব এক্সপেরিমেন্ট সংঘটিত হতো, এবং অনেক সৈনিককে নাকি মিউট্যান্ট বানিয়ে ফেলা হয়েছিল। তাদের এই কথাবার্তার মাঝেই তারা এবার হেয়ারের চিৎকার শুনতে পায় বাইরে থেকে। তাই জেসনরা দৌড়ে হেয়ারের কাছে গেলে দেখতে পায় তার দেহটা একেবারে বিভৎসভাবে দ্বিখণ্ডিত করা হয়েছে,
আর দুইটা মানুষরূপী জন্তু টাইপের কিছু একটা হেয়ারের এই অবস্থা করেছে, এবং বলাই বাহুল্য এরাই ছিল আসলে মিউট্যান্ট। হোলি এবং জেসনকে দেখে সেই দুটা জন্তু ওদের উপরে এবার আক্রমণ করতে শুরু করে, আর দুজনকে অবাক করে দিয়ে এই মিউট্যান্টগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারছিল। হোলি এবং জেসন তাদের এই অবস্থা দেখে কোনো রকমে বাঁচতে সেই লোহার দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর বাংকারের মেইন ডোরটাও লক করে বন্ধ করে দেয় ওরা। এরপরে সেই মিউট্যান্টগুলো আর ওদেরকে তাড়া করতে পারেনি, কিন্তু হোলিরা পেছনে ফিরে একেবারে হতবাক হয়ে যায়, কারণ এখানে তো বরফে ঢাকা পাহাড় থাকার কথা ছিল, কিন্তু এর পরিবর্তে সেখানে শুধু অন্ধকার সুড়ঙ্গ দেখতে পাচ্ছিল ওরা। বিষয়টা প্রচণ্ড অদ্ভুত লাগে হোলির কাছে, তাই সে একটা পাথর নিয়ে সেদিকে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় পাথরটা গায়েব হয়ে গিয়েছে। তাই এবার ওরা বুঝতে পারে এই সুড়ঙ্গটাই আসলে টেলিপোর্টেশনের রাস্তা হিসেবে ব্যবহার করা হয়। এরপর হোলি এবং জ্যাসন ভয়ে ভয়ে সেই সুড়ঙ্গটার পাশে দেখতে শুরু করে। সেখানে তারা অনেক প্রাচীনকালের চিত্র খুঁজে পায়। দেয়ালের এই চিত্রগুলো নির্দেশ করছিল এই সুড়ঙ্গটা অনেক প্রাচীন সময়ে এক্সিট করে, মানে এর অস্তিত্ব প্রাচীন কাল থেকেই রয়েছে। হতে পারে প্রাচীনকালের কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন এই পাহাড়ের নিচে বসবাস করত, আর তাদের কাছে ছিল অত্যাধুনিক প্রযুক্তি। তো সেসব যাই হোক, তাদের এখান থেকে এখন বের হতে হবে, কিন্তু ওরা কেউ জানে না এই টানেলের শেষ মাথায় তাদের জন্য কি অপেক্ষা করছে, বা তাদেরকে সেটা কোথায় নিয়ে যাবে। তাই জেসন এক সময় বলে, আমার মনে হচ্ছে আমরা যে জায়গাটা আমাদের মাথায় কল্পনা করছি সেটাই এই টানেলের শেষে আমরা দেখতে পাবো। কিন্তু মুশকিল হলো এরা দুজনে তখন এত বেশি ভীত ছিল যে শুধু তারা বারবার ওই ক্যাম্প এবং ওই বাংকারটার কথাই মনে করতে পারছিল। তাই কোনো উপায় না দেখে ওরা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এখান থেকে দৃশ্যপটটা এবার শিফট হয় 1959 সালে। আমরা দেখতে পাই দেয়াতলব গ্রুপের নিখোঁজ হওয়ার পর রাশিয়ান সোলজার এবং সার্চ টিম সেখানে তল্লাশি করতে শুরু করেছিল, এবং সেই 9 জনকে তারা পেয়েও যায়। এর ঠিক পরেই সেই সার্গের আন্টির বলা 2 জনের অজ্ঞাত বডি একটা নির্দিষ্ট স্থানে পড়ে থাকতে দেখা যায়। তাদের অবস্থা ছিল খুবই খারাপ। একজন সোভিয়েত সোলজার এদেরকে বাংকারে নেওয়ার ব্যবস্থা করে, এবং সেই ক্যামেরাটাও খুঁজে পাওয়া যায় যেটা জেসনরা নিয়ে এসেছিল। খুব বিভ্রান্তিকর বিষয়গুলো না? আচ্ছা, চলুন দেখা যাক। তো এরপরে দেখা যায় সেই 9 জনকে একটা জায়গায় রাখা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার জন্য। একজন মেজরকে বলে, এই অজ্ঞাত 2 জনকে কোথায় রাখবো? সেই সেনার কথার উত্তরে মেজর তাকে আরেকটা সেলে আলাদাভাবে এদেরকে রাখতে বলে, কারণ এদের পোশাক পরিচ্ছদ অনেক ভিন্ন মনে হচ্ছিল তার কাছে। 50-এর দশকের জামা কাপড় যেরকম হওয়ার কথা ছিল, এদের জামা কাপড়গুলো সেরকম ছিল না। এই 2 জন খুবই আধুনিক পোশাক পরেছিল। তো সার্জেন্ট এদের শরীর থেকে জামা কাপড় একসময় খুলে ফেলে, আর এদেরকে প্রায় ওই মিউট্যান্টের মতোই দেখাচ্ছিল তখন। এরপর সেই রাশিয়ান সোলজাররা এই 2টা বডির হুকের মধ্যে ঝুলিয়ে রাখে এবং লাইট অন করে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে এদের উপরে এক্সপেরিমেন্ট করা হবে। এরপর দেখা যায় সেই সোলজাররা চলে যাওয়ার পরে বডিগুলো তাদের চোখ মেলে তাকায়। পুরুষ দেহটা মেয়ে বডির দিকে চোখ ঘোরায়, আর ক্যামেরা শিফট হয় এবার সেই বডির ঘাড়ে একটা ট্যাটুর দিকে। আর সেই সেম ট্যাটু আমরা হোলির ঘাড়ে দেখতে পেয়েছি। আর এই রহস্যময় সিনটা দেখেই এই রহস্যময় মুভিটার সমাপ্তি টানা হয়। বন্ধুরা, একটা ব্যাপার কিন্তু একদম শেষের দিকে আপনাদের মতো আমারও বিভ্রান্তি তৈরি করেছে। আসলে এটা কোন ধরনের বা এন্ডিং? দাঁড়ান, এখনই আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। কারণ দেয়াতলব পাসের ঘটনাটা যেমন একেবারে সত্যি ছিল, তেমন শেষের দিকে যে ঘটনাগুলো দেখানো হয়েছে সেগুলো বলাই বাহুল্য অনেকটা ফিকশনাল। এখন প্রশ্ন আসতে পারে, দেয়াতলব পাসে শেষ পর্যন্ত কি ঘটেছিল, সেই রহস্যটা কি উন্মোচন হয়েছিল কিনা, সেটা আমরা এখনই জানবো। আর আমি সেই নোটটুকু এই ভিডিওর শেষেই আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। আশা করি সেটা পড়ে আপনারা আজকের এক্সপ্লেইনটা শেষ করবেন। তো আমিও এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।